সহিংসতা নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ হয়েছে। মিছিলের প্রস্তুতিকালে 2 যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে বাসে আগুন দেওয়া হয়েছিল এবং সেই বাসে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন একজন। এরকম সহিংসতা দেশে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, যেটি আমরা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক দলগুলোর প্ল্যাটফর্মে আমরা দেখছি। এছাড়া আজকে রাজধানীতে জামায়াত সহ 8 দলের সমাবেশ ছিল। বেশ বড় আকারের একটি সমাবেশ দেখেছে বাংলাদেশ, যেখান থেকে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। এছাড়া ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এবং জামায়াত দেশকে অস্থিতিশীল অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, এটি বলেছেন এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু। একই রকম বক্তব্য এনসিপির পক্ষ থেকে এসেছে। সব মিলিয়ে নিরাপত্তার শঙ্কা যেমনটি রয়েছে, সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে মুখোমুখি অবস্থান, এটি নিয়ে আজকে কথা বলতে চাই। আরআইসিএস স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমাদের সঙ্গে 2 জন অতিথি আছেন, পরিচয় করে দিচ্ছি। তাদের সঙ্গে আছেন জনাব বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আছেন আপনাদের সকলেরই পরিচিত মুখ জনাব গোলাম মোল্লা রনি, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। শুরু করতে চাই জনাব গোলাম মোল্লা রনি, আপনাকে দিয়েই। 2টো বিষয় বলেছি। নিরাপত্তার শঙ্কা, যেটি একটি কর্মসূচি ঘোষণা হয়েছে, বিদেশ থেকে বলি বা যেখান থেকেই বলি, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, এবং সেটিকে কেন্দ্র করে এখন আমরা নানান রকম জ্বালাও পোড়াও, যেটি অনেক আগে আমরা বাংলাদেশে দেখেছিলাম, এবং সর্বশেষ আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি, সেরকম কিছু কিছু জায়গায় এখন জ্বালাও পোড়াও শুরু হয়েছে। সরকারের প্রস্তুতি বা এখনকার পরিস্থিতি আপনি 2টো মিলিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে দেশের প্রধানতম সমস্যা অর্থনৈতিক সমস্যা। জি, প্রত্যেকটা মানুষের যে ইকোনমিক ব্যাকবোন আছে, মেরুদণ্ড আছে, সেটা ভেঙে গেছে। গত 20 বছরে যারা স্বপ্ন কল্পনা করেননি যে দারিদ্রতা বা অর্থ অভাব তাদেরকে পাকড়াও করতে পারে, এরকম অসংখ্য মানুষ এখন রীতিমতো আহাজারি করছে। এগুলোর পাশাপাশি যেটা আছে সেটা হলো যে সামাজিক সুবিচার, বন্ড, যেটা পারস্পরিক বন্ড, বড়োদেরকে শ্রদ্ধা করা, ছোটোদেরকে স্নেহ করা। এই গত 14টা মাসে আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন আর বাঙালি জাতীয়তাবাদ বলেন বা আবহমান বাংলার 1000 বছরের সংস্কৃতি বলেন, এগুলোকে এত বেশি ঝাঁকি দিয়েছে, আমরা আমাদের যে নিজস্ব যে পরিচয়ের যে সত্তাটা, এটা হারিয়ে ফেলেছি। একটা ছাত্র হাই স্কুলে পড়েন, তিনি তার হেডমাস্টারকে গলা ধাক্কা দিবেন, চড় থাপ্পড় দিবেন, এটাই বাংলায় আমরা কেউ কল্পনা করিনি। আমাদের দেশে একজন প্রিন্সিপাল, কলেজের একজন প্রিন্সিপাল, একেবারে দেখা গেল যে লোকটা লেখাপড়া জানে না, তারপরে মাছ বিক্রি করে বা সেলুনে কর্ম করে, আমরা দেখে আসছি যে সেও প্রিন্সিপাল সাহেবকে ওইভাবে সম্মান করেন। কিন্তু এইবার আমরা দেখলাম যে তারই ছাত্ররা, প্রিন্সিপালের ছাত্ররা প্রিন্সিপালকে চড় থাপ্পড় মারছে, তাকে চাকরিতে নিয়োগ দিচ্ছে, আবার চাকরি থেকে বের করে দিচ্ছে। একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে ঘটেছে। একই অবস্থা সেনাবাহিনীর প্রধানের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে বা ঘটার ওরকম হুমকি ধামকি দিচ্ছে যে মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো। তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে কখনো ছিল না, মানে আউট অফ ইমাজিনেশন। এর ফলে হলো কি, খুব বড় বড় ক্ষত তৈরি হয়ে গেছে। নিরাপত্তাহীনতা না, ঠিক নিরাপত্তাহীনতা বোধ। মানুষ নিজের জায়গাতে একটা সেলফ সেন্সরশিপ জারি করে ফেলেছে। নিজেকে বাইরে থেকে ঘরের মধ্যে সে নিজেই লকডাউন করে ফেলেছে। এখানে শব্দটা যেটা দেখেন, এখানে যে সমস্যাটা হয়ে গেছে, আওয়ামী লীগ বলেছে যে লকডাউন অর্থ যে আপনি ঘরে থাকেন, আজকের এই দিনে সরকারকে সহযোগিতা করবেন না, আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। তো এখন পরিস্থিতি যেটা হচ্ছে যে মানুষ উল্টো বুঝছে সব। তা আওয়ামী লীগের নেতাকর্মী যারা মিছিল করছে, আসলে লকডাউনের জন্য মিছিল করার দরকার নেই, সে ঘরে থাকবে, বাইরে বের হবে না ওই একটা দিনের জন্য, এটাই তার লকডাউন। কিন্তু এখন সে করছে কি, যেটাকে হলো যে শাটডাউন, মানে সব কিছু বন্ধ করে দাও, শাটডাউন করো। তা হরতালের আগের রাতে যেমন হতো, রাইট। তো সে বলছে লকডাউনের কথা, সে করছে শাটডাউন। আর সরকারে যারা লোকজন আছে তাদের উচিত হলো যে লকডাউনটাকে অকার্যকর করে দেওয়ার জন্যে
যত পারো লোকজনের সমাবেশ বাইরে আনো। ওই দিন বরং আরও বলে দেওয়া উচিত যে আপনারা মিছিল করেন, মিটিং করেন, বিএনপি অন্যান্য যে সকল দল আছে পুরো ঢাকা শহরে মানে মিছিলের নগরী করে দেওয়া উচিত ছিল। তাহলে বোঝা যেত যে আওয়ামী লীগ যে লকডাউন বলেছে সেই লকডাউন মান্য করে লোকজন রাস্তায় নেমে আসছে। কিন্তু সরকার কি করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। সে আওয়ামী লীগের পক্ষে এরে ধরো ওরে মারো, এই রাস্তা চেক করো, হোটেল চেক করো, রেস্টুরেন্ট চেক করো, চেক করে রীতিমতো সমস্ত মানুষকে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ইট মিনস যে এই যে দেখেন একটা ভুল বুঝি আওয়ামী লীগ চাইলো যে তার লোকজন ঘরে থাকুক, এখন সরকার সেই লোকজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এর মূল কারণটা হলো যে এই বাংলাদেশে এখন ভয় দেখিয়ে আপনি যে আসল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আড়াল করার একটা অপচেষ্টা। এবং আমাদের দেখেন করোনা হয়েছে, করোনা এখন তো সবাই বলছে এটা ম্যানমেড একটা সমস্যা, এবং মার্কেটিংয়ের একটা ব্র্যান্ড নেম আছে, দুটো ব্র্যান্ডিং যাকে বলে আইডিওলজি আছে, রুলস আছে। তো প্রথম হলো যে আপনাকে যদি কোনো কিছু আপনার কাছে বিক্রি করতে হয়, আপনার কাছে কোনো স্বার্থ নিতে হয়, তাহলে আপনাকে লোভ দেখাতে হবে, গ্রিড আপনার ভিতরে এমন মানে একটা আকর্ষণ সৃষ্টি করতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করব ওটা দেখলে আপনার জিহ্বা লিক লিক করে উঠবে সারা শরীরের মধ্যে, এটা গেলে গ্রিড। অথবা আপনাকে এমন ভয় দেখাবো যে আমার এই প্রোডাক্টটা যদি আপনি না নেন তাহলে আপনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলবে, জিন আসবে, ভূত আসবে, প্রেত আসবে এবং আপনার গলা টিপে ধরবে। তো এই যে গ্রিড অ্যান্ড ফেয়ার সৃষ্টি করা, রাজনীতিতে ঠিক এই জিনিসটা হয়েছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো কলকাতাতে, আওয়ামী লীগ তো দিল্লিতে, সিঙ্গাপুরে, ঢাকা শহরে আওয়ামী লীগ দেখেন কোথায়? এখন সেই আওয়ামী লীগকে নায়ক বানিয়ে এই যে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই যে আমাদের জিনের ভয়, আপনি জানেন যে জিনের ভয় দেখিয়ে, ভূতের ভয় দেখিয়ে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়, কত মানুষ এই যে জিন তাড়ানোর কথা বলে কত কিছু করে কিভাবে সংসার চালাচ্ছে। এখন এই আওয়ামী লীগকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। এই আওয়ামী লীগ করে, এ করে না, এটা নিয়ে একটা ব্যবসা আছে। একে আওয়ামী লীগের মানে ট্যাগ দিয়ে তাকে জেলখানায় ঢুকাতে হবে, একে জেল থেকে বের করতে হবে, এটা নিয়ে একটা বিরাট ব্যবসা আছে। প্রতিপক্ষ আপনি কোনো মতে তাকে দমাতে পারছেন না, আপনার কথা শুনতেছে না, বেয়ারা। তাকে বলা হলো যে তুমি যদি আমার কথা না শোনো, ওই আওয়ামী লীগ আসছে, আমি এখন আওয়ামী লীগের ডাকলাম। এখন আওয়ামী লীগ হয়ে গেছে কি বাংলাদেশের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত, যদি কোনো মহিলা হয়ে থাকে মহিলার কাছে কাঙ্ক্ষিত পুরুষ, আর কোনো পুরুষের কাছে কাঙ্ক্ষিত মহিলা, মানে একেবারে মোস্ট ওয়ান্টেড অ্যাট্রাকটিভ একটা মানে বস্তু হয়ে গেছে। সে তাকে এখন সরকার ব্যবহার করছে তার প্রতিপক্ষকে বোঝানোর জন্য, বিএনপি ব্যবহার করছে, জামাত ব্যবহার করছে, এমনকি এনসিপি যে আছে তারাও ব্যবহার করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখে, কখনো লালসা দেখে। তারই ধারাবাহিকতা এই সময়টিতে যা কিছু হচ্ছে, এটা আমার কাছে একটা সেরা পাগলামি বলে মনে হচ্ছে। যে ওখান থেকে হঠাৎ করে প্রথমে এই কথাটা যখন বললেন, আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন। তো জাহাঙ্গীর কবির নানক নিজে আমি দেখলাম যে ওনার এসে অসুস্থ, বেসিক্যালি অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ আবার আওয়ামী লীগের লোকজন তার শক্তিমত্তা দেখানোর জন্য তার একটা বিরাট ছবি, সে হয়তো দেখা গেল 1986-87 সনে তার যখন যৌবন ছিল ওই সময়টাতে একটা লাঠি হাতে সে বাফের বেটার মতো দাঁড়িয়ে আছে, ওইরকম একটা ছবি দেখাচ্ছে। এখন তো ওনার সেই জিনিসটা নেই। তো উনি সামহাও একটা লকডাউনের কথা বলে ফেলেছে। আসলে উনি যদি স্বাভাবিকভাবে সিরিয়াসলি বলতেন হয়তো শাটডাউন বলতেন, কিন্তু লকডাউন তো আসলে না। লকডাউন ইজ এ গভর্নমেন্ট পলিসি, স্টেট ওন পলিসি। তা আওয়ামী লীগ তো এখন সরকার চালাচ্ছে না, তারা কীভাবে লকডাউন দেবে? এবং আপনি লকডাউন গিয়ে দেখেন যে যত এই আপনার যাকে বলা হয় অক্সফোর্ড ডিকশনারি বলেন, এর যা কিছু আছে, এতে এই করোনা কেন্দ্রিক এই মানে এই শব্দটা তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত আমরা এই লকডাউন শব্দটা শুনিনি কখনো। একেবারে লকডাউন করে সেভাবে রেখে দেবে। করোনাকে কেন্দ্র করে এই জিনিসটা হয়েছে। আপনি ঘরে বসে থাকবেন, ঘরে বসে প্রয়োজনীয় কাজ করবেন, বাইরে যাবেন না, লোক সঙ্গে মিশবেন না, যদি বাইরে যেতে হয় সরকারের অনুমতি যাবেন। দিস ইজ কল লকডাউন। তা আওয়ামী লীগ এটা যে একটা লকডাউনের কথা বলে এটা হাস্যকর ব্যাপার নয়। এই হাস্যকর একটা বিষয় নিয়ে আমরা একেবারে দুনিয়া কিয়ামত করে ফেলছি। এই লকডাউন আজকে কিয়ামত হয়ে যাবে, তাড়াতাড়ি ঘরে ঢুকো, নাহলে এই অবস্থা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব বজলুর রশিদ ফিরোজ, যেটা বলছিলাম যে উনি বলছেন যে এটা আসলে সরকার বাস্তবায়ন করে দিচ্ছে, আপনার কি মনে হয়? এবং যেটা হচ্ছে এই সরকারের এই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নির্বাচনটিও তারাই করবে। শুধু যে এই সংঘাত সহিংসতা বা বাসে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ এমনও নয়, দিনে দুপুরে গুলি করা হচ্ছে। মনোনয়ন, বিএনপির মনোনয়ন দেওয়ার পরেও দুই গ্রুপ বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল মিটিংয়ের পাশাপাশি সংঘর্ষেও জড়াচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। গণঅভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল ধীরে ধীরে সেটি অবনতির দিকে যাচ্ছে কিনা?
ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক রনি ভাইকে, যারা দেখছেন নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রনি ভাই তো বলছেন বিস্তারিতভাবে, গণ অভ্যুত্থানের পরে তখন একটা পরিস্থিতি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির, কারণ পুলিশ বাহিনী 400 থানা সেখানে আক্রান্ত হয়েছিল, পুলিশরা অনেকে পালিয়ে গিয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, সেটা একটা পরিস্থিতি। তখন কিছুদিন সেই জায়গায় একটা ট্রমার মতো অবস্থা ছিল। তাদের মনোবল ফিরিয়ে আনার জন্যে একটু সময় প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও যেটা দরকার ছিল রাষ্ট্র সরকার প্রশাসনের পক্ষ থেকে কতটা করতে পেরেছে সেটা কিন্তু এখনো সন্দেহ আছে। সেই জন্যই দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর প্রশাসন বলেন, কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কার্যকর না। একটা নির্বাচনের সময় একটা ঘোষিত হয়েছে টাইম ফ্রেম, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই নির্বাচন অনুষ্ঠানের জন্যে জনজীবনের যেরকম একটা শান্তি স্বস্তি থাকা দরকার, একটা নিরাপদ পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। যেটা বলছেন যে এখনো দিনে দুপুরে, এর আগে তো দেখলাম ইট দিয়ে পাথর দিয়ে মাথা করে পুরনো ঢাকায় একজনকে হত্যা করলো। এখন এই যে প্রার্থী ঘোষণার পরে ইতিমধ্যেই ঘোষিত প্রার্থী তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, একজন নিহত হয়েছেন, এবং প্রতিদিনই এরকম সংবাদ আসতেছে। এবং পুরনো ঢাকায় একজন বিশ্বজিতের মতো এরকম একজনকে গুলিবিদ্ধ, মানে আদালত থেকে বেরোনোর পরে সেখানে গুলিবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা, সেই গত এক দশকের মধ্যে এই বছরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে, সেই শঙ্কাটা বাড়িয়ে তুলছে। তো সেই জায়গায় এসে এই পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটাই গভর্নমেন্টের জন্য খুব, সরকারের জন্য খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। সেটির উপরে এখন ককটেল বাসে আগুন, একটা ধরেন এইটা ককটেল বাসে আগুন, এগুলো তো মানে একটা রাজনৈতিক পরিস্থিতি যখন থাকে, টার্মোয়েল যখন থাকে, আমরা দেখছি 2014 সালের নির্বাচনের আগেও এই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, আগুন দেওয়া, ইভেন নির্বাচন কেন্দ্র, সেই কেন্দ্রগুলো জ্বালিয়ে দেওয়া, অবরোধ ছিল, গাছ কেটে রাস্তা, এগুলো গাছ ফেলে দেওয়া হয়েছে গাছ কেটে রাস্তার মধ্যে, এই ধরনের ঘটা ছিল। এখন ধরেন একটা আমরা আমাদের দেশে যেটা দরকার ছিল গণ অভ্যুত্থানের পরে, আমাদের প্রতিহিংসার যে রাজনীতি, অ্যানিহিলেশনের যে রাজনীতি, মানে তোমার একজনেরকে অস্তিত্ব বিলীন করে আমার অস্তিত্ব রক্ষা করব, এই যে রাজনীতির চর্চাটা চলছে আমাদের এখানে দীর্ঘদিন ধরেই, সেই চর্চাটা বন্ধ না হলে এই ধরনের সহিংসতা বলেন, এই যে নৈরাজ্যকর যে পরিস্থিতি, নাশকতার যে আশঙ্কা, সেই আশঙ্কাগুলো নির্মূল হবে না। সেই প্রতিহিংসার রাজনীতিটা বন্ধ করা দরকার আমাদের এখানে প্রথমত। এরকম ইচ্ছে কি আছে আমাদের রাজনৈতিক দলগুলো? এটা ধরেন দেখে কি মনে হয়? একটা হলো যে যেই ঘটনা ঘটছে সেটা দেখে সেটা আছে বলে মনে হয় না, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত দেশ কিন্তু একটা স্বাভাবিক যে ধারা, সুস্থ ধারা, সেই ধারায় সেটা পরিচালিত হতে পারবে না। আর এটার কিন্তু বড় একটা কারণ, যেটা রনি ভাই যেটা বলছে, যে অর্থনীতিটা তো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। অর্থনীতির ঘনীভূত যে প্রকাশটা জি, এখানে বিজিএমইএ বলেছে যে 300-র উপরে 353টা কারখানা সেখানে বন্ধ হয়ে গেছে, 16 লক্ষ শ্রমিক সেখানে বেকার হয়ে গেছে, নতুন বিনিয়োগ হচ্ছে না, নতুন কারখানা কর্মসংস্থান হচ্ছে না। তাহলে এই অবস্থার মধ্যে অন্যদিকে দেখবেন দ্রব্যমূল্য সেগুলো বেড়ে চলছে। চালের দাম, আমি আসার সময় আপনাদের ড্রাইভারের সাথে কথা হচ্ছিল যে যেই চাল 50-60 টাকা কেজি কিন্তু সেই চাল এখন 70-80 টাকা দরে কিনতে হচ্ছে। পেঁয়াজের দাম দেখেন 10 দিনের ব্যবধানে 60 টাকা, 50-60 টাকার কেজির পেঁয়াজ সেটা 110-120 টাকায় কিনতে হচ্ছে। অথচ আমাদের মন্ত্রণালয়ের থেকে কর্তৃপক্ষ বলা হচ্ছে যে 8 থেকে 10 লক্ষ টন পেঁয়াজ এখনো পর্যন্ত মজুদ আছে। আর কয়েকদিন পরে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ 1 লক্ষ টন আসবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আরও 4-5 লক্ষ টাকা আসবে। তার মানে দেখেন এই যে সরকারের যে প্রশাসন, এটা আগের প্রশাসনের কথা বলি, এখনকার প্রশাসন কিছুই যে বদলায় নাই। আমাদের এখানে উৎপাদন কত হয়, আমাদের চাহিদা কত, এইটার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের মধ্যে বিরাট ফারাক। আজকেই পত্রিকায় এটা গণমাধ্যমে এসেছে, প্রকাশিত হয়েছে যে আমাদের বিবিএসএ যেটা পরিসংখ্যান, তারা বলছে আমাদের এখানে 29 লক্ষ মেট্রিক টন এখানে পেঁয়াজ উৎপাদন হয় এবং চাহিদা 26 লক্ষ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে আমাদের এখানে উৎপাদন হয় 44 লক্ষ মেট্রিক টন এবং চাহিদা হলো 35 লক্ষ টাকা। দেখেন দুইটাই কিন্তু সরকারি প্রতিষ্ঠান, কোনটা আপনি বিশ্বাস করবেন? তাইলে একটা উৎপাদন এবং চাহিদা সেটা যদি নিরূপণ না করতে পারে তাহলে কিন্তু বাজারের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না এবং মানুষকে স্বস্তি দিতে। তখন তার উপরে তো আছে সিন্ডিকেট, মজুদদারি, মুনাফাখুরি, কালোবাজারি, এই ঘটনাগুলো আছে। তার মানে এটা কিন্তু সর্বত্রই বিরাজমান। এটা আগের সরকার বলি, তার আগের সরকার বলি, গত 53 বছরের সরকার বলি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো রাজনৈতিক পরিচিতি নাই, কিন্তু তারা
তারাও কিন্তু এই প্রশাসনের উপরে যে কর্তৃত্ব বা তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণ করা পারছে না। সেজন্যই অর্থনীতির অবস্থা যদি খারাপ থাকে, একটা জিনিস আছে, অর্থনীতিতে যদি নৈরাজ্য চলতে থাকে, বিশৃঙ্খলা চলতে থাকে, তাইলে কিন্তু তার উপরিকাঠামোতে, রাজনীতিতে এবং সমাজ জীবনে সেই যে বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং নাশকতা সেগুলো প্রকাশ পাবে। একটা জিনিস, মাটিতে যদি ভূমিকম্প হয় তখন কিন্তু এই যে দেয়ালে কম্পন লাগে। কিন্তু এই যে লকডাউন কর্মসূচি ঘোষণা, বাসে আগুন দেয়, এগুলো তো, এটা তো আর এটার সাথে সম্পর্কিত না। না না, এটা একটা আরেকটার সাথে রিলেটেড। কারণ যদি আমরা রাজনীতি, অর্থনীতি, সেটা রাজনীতি দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই রাজনীতির নিয়ন্ত্রণটা কার কাছে থাকবে? এখানে যে এই যে দুর্নীতি, এখানে যে লুটপাট, এখানে যে দুঃশাসন সেগুলো চলছে, তার কিন্তু নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? কোন রাজনৈতিক শক্তির কাছে থাকবে? কোন রাজনৈতিক শক্তির কাছে থাকবে? তো সেটার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এখন ধরেন লকডাউনের কথাটা খুব ভালোভাবে বলছে। লকডাউন তো করোনা কালে গভর্নমেন্ট দেয় জনসাধারণকে যাতে বাইর না হয়। এখন বিরোধী দল তারা এখানে লকডাউন ঘোষণা করছে, ব্যাপারটা ঠিকই আছে, একটা শাটডাউন মানে হরতাল বা বন্ধ, এগুলো অবরোধ ইত্যাদি ইত্যাদি কর্মসূচি, সেটা দরকার ছিল, সেটা একটা ঠিক। কিন্তু লকডাউনের পরে যেটা হচ্ছে, এইটাও কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তৎপর থাকে, তাহলে এই যে আজকেও নাকি 25 জায়গায় তারা মিছিল করছে, তারা আওয়ামী লীগ, এবং তাদের ওখানে জনসংখ্যা বাড়তেছে। এটা কারণ কি? কারণ হলো যে এই যে বর্তমান সরকার, তাদের যে ফেইলিউর, এবং যারা ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল এই মুহূর্তে, তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই কিন্তু পতিত যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের যে জায়গা, সেই জায়গাটা তাদেরকে এখানে ফিরে আসার যে সুযোগ, সেই সুযোগটা তৈরি হচ্ছে। তো সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে এটা খুবই অনভিপ্রেত। আমরা চাই যে এই আজকেই যখন দেখলাম সন্ধ্যার পরে থেকে রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, উত্তরায় এবং পল্টনে বিরাট বিরাট দুইটা, এটা 8 দলের একটা সমাবেশ হইলো, ওখানে উত্তরায় বিএনপির সমাবেশ হলো, মহানগর উত্তরের এই জনসমাগম হয়েছে। কিন্তু সন্ধ্যার পরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভীতি, সেই ভীতি কিন্তু সঞ্চারিত হচ্ছে। আর এই ভীতি কিন্তু দ্রুত সঞ্চারিত হয়, সাহসটা দ্রুত সঞ্চারিত হয় না, ভীতিটা, ভয়টা দ্রুত সঞ্চারিত হয়। এইগুলো অনেকটা কিন্তু এই যে এই সমস্ত ঘটনা, এগুলো সরকার এবং সরকারের যে প্রচার মাধ্যম, সেগুলো দ্বারা প্রচার আরও করার কারণে এগুলো আরও মানুষের মধ্যে সংক্রামিত হচ্ছে। এজন্য বলছে যে স্বাস্থ্য সংক্রামিত না, ব্যাধি সংক্রামিত, ভয়, ভীতি, এটা কিন্তু সংক্রামিত, সাহসটা সংক্রামিত না। কাজে জনগণকে আরও সাহসী করে তোলা, এগুলো নিয়ন্ত্রণ করা, কঠোর হস্তে মোকাবেলা করা, সেই মোকাবেলার কাজটা কিন্তু সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি না। এবং এটা আমার তো আশঙ্কা হচ্ছে যে নির্বাচনের দিন, তারিখ বা তফসিল ঘোষণা এটা যত ঘনিয়ে আসবে, এই ধরনের ঘটনা আরো ব্যাপক আকারে, এটার মাত্রা আরো বেড়ে যেতে পারে, বেড়ে যাওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা আমার কাছে মনে হচ্ছে। একটা বিরতি নিব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, RICLC জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজ রাজধানীতে জামায়াত সহ 8 দলের সমাবেশ ছিল। সেখান থেকে বলা হয়েছে জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয়ে গেলে এরপরে জামায়াত সহ এই দলগুলোর কোনো খোঁজ পাওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 3-4 দিনের মধ্যেই সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবে, এটি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ নিয়ে যা হচ্ছে, এই প্রসঙ্গে জনাব গোলাম মোল্লা রনি, আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানতে চাই। প্রথমত জুলাই সনদ নিয়ে আমাদের আসিফ নজরুল সাহেব যত কড়া কড়া কথা বলছেন, এটা জুলাই সনদের যারা উদ্যোক্তা, বেনিফিশিয়ারি, হাসনাত, সার্জিস, তাদের কাছে খুব গুরুত্ব বহন করে না। কেন তারা জনাব আসিফ নজরুলকে মনে করেন যে তিনি হয়তো বিএনপির পারপাস সার্ভ করছেন বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি আসলে আর এখন আগের মতো ছাত্রদের দ্বারা রেসপেক্টেড নন। ফলে তিনি যখন বলছেন যে এটা বাস্তবায়নের ব্যাপারে যে সমস্ত দৃঢ়তা দেখাচ্ছেন, এটার বাস্তবায়নের পথে নানা রকম বাধা এবং বিঘ্ন তৈরি করে ফেলবে। গেল এক। 2 নম্বর হলো যে এখানে এই যাকে বলা জুলাই সনদ নিয়ে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এবং বিএনপির মধ্যে যে অবিশ্বাস শুরু হয়েছে, যে অনাস্থা শুরু হয়েছে, সরকারের সঙ্গে যে অনাস্থা শুরু হয়েছে, এটা খুব সহসা যাবে না। আপনি চিন্তা করুন যে সালাউদ্দিন সাহেবের মতো মানুষ সেই গত 8টি মাস ধরে যে ধৈর্য ধারণ করেছেন, যে প্রতিদিন যে অসম্মানিত হয়েছেন, বেইজ্জতি হয়েছেন রীতিমতো, তার ছেলের বয়সীর চেয়ে ছোট ছোট ছেলেরা তার সামনে পায়ের উপর পা তুলে বসে ঝুলিয়েছে, পা ঝুলিয়েছে, তারপর তিনি সহ্য করেছেন। ওই হ্যান্ডশেক গেছে, উনি নিজে গিয়ে হ্যান্ডশেক করেছেন, ওরা দাঁড়ায়ও নাই, এরকম অনেক ছেলে, এই যারা আসছে, তো এত কিছু করেছেন যে আসলে একটা ভালো কিছু হোক। কিন্তু সেখানে এই ভদ্রলোক বা এত বড় একটা দলকে, বিএনপিকে যেভাবে এই জুলাই সনদে ধোঁকা দেওয়া হয়েছে,
ফলে তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছিল, লেখার কথা বলা হয়েছিল, সেই কথাগুলো লেখা হয়নি, আর যে কথাগুলো লেখার কথা ছিল না সেই কথাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এটা একটা ব্লান্ডার। মানে সনদ স্বাক্ষর হওয়ার পর সুপারিশ, রাইট, এই অনেকগুলো বিষয় নিয়ে মানে হোয়াট এভার মেবি, কিন্তু এখন এই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা বা আলী রিয়াজ সাহেব, অন্যান্য যারা যে সমস্ত লোকজন আছে, এদেরকে নিয়ে তো আসলে বিএনপির লোকজন কখনো নেতিবাচক কথা বলেননি, কিন্তু এখন সরাসরি নেতিবাচক কথা বলছেন। প্রতারক বলা মানে কি? ইউর ফ্রড। মানে এই একজন ভদ্রলোকের প্রতারক বলা মানে কি? তার সাথে তার গালে দুটো চড় বসাই দিলে এটা অনেক মানে আরামদায়ক আপনাকে যদি আর হয়। তো এখন একটা বড় রাজনৈতিক দল সে সরকারের কর্তা ব্যক্তিদেরকে বলছে প্রতারক, ফ্রড, চিট, ইউর এ চিটার। এসে তার গালি হয় না। আমাদের গ্রাম বাংলা হয়তো দেখা গেল জন আজে বাজে ভাষায় গালাগালি করতো, তো ভদ্রলোক শিক্ষিত মানুষ তারা ফ্রড বলে এসে তার গালি হয় না, এটা দিচ্ছে। তা বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে চলে আসছে। এরপর বিএনপির লোকজন তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা সবাই জামাতকে নিয়ে যে টিটকারি করছে, এই টিটকারি মানে আগে কখনো হয়নি। যেমন তাদেরকে বলা হচ্ছে একটি গুপ্ত দল, একটি গুপ্ত দল। এটা রাজাকার, আলবদর, আশ-শামস এই গালাগালির চাইতেও ভয়ঙ্কর। পরে আসছে মুনাফেক। আচ্ছা, মুনাফেক তো আরও খারাপ, মানে মুনাফেক। কিন্তু গুপ্ত দলটা কি? আমরা সাধারণত গুপ্ত দলকে যারা রাতে চুরিচামারি করে, শীত কাটে, গোপনে থাকে, এরকম মানে নিজের যে জিনিসগুলো লুকায় রাখে, এই গুপ্ত দল বলতেই অনেক কিছু। সেখানে জিন আসতে পারে, ভূত আসতে পারে, প্রেত আসতে পারে, যারা নিজের অশরীরী আত্মা। তো সেইভাবে জামাতের মতো এরকম একটা আল্লাহর ওলির দল, হ্যাঁ, যেখানে মানে আপনি একটা ভোট দিলেই সঙ্গে সঙ্গে একটা জান্নাতের টিকিট পেয়ে যাবে। 25 বছর 21 বছরের মতো জোটের সম্পর্ক ছিল তাদের। সেটাও ছিল, মানে তারা ট্রেনটা কি তুলছে, জামাত মানে সৎলোকের শাসন, আল্লাহর আইন কায়েম, ভোট দিলে সেখানে জান্নাতের টিকিট কনফার্ম, জান্নাতুল ফেরদাউস সেখানে হয়ে যাবে। তো তাদেরকে বিএনপি টিটকারি করছে তোমরা হলো একটা গুপ্ত দল, তোমরা এই গুপ্ত দলের মধ্যে গুপ্ত কথাটার সঙ্গে যা যা জড়িত, যা যা জড়িত সেটা আপনি সেই চারিত্রিক স্খলঙ্ঘন বলেন, কিংবা যে কোনো সম্পদ হরণ বলেন, শীত কাটা বলেন, তারপরে আন্ডারওয়ার্ল্ড বলেন, তারপরে শেষে গুপ্ত রাজনীতি বলেন, হোয়াট এভার মেবি। সেহেতু বিএনপি যে কথাটা বলছে অ্যাজ এ হোল গুপ্ত কথাটা বলছে, এটা গুপ্ত দল, গুপ্ত দল। এটা খুবই খারাপ, মানে এর চেয়ে জামাতের আর অপমান হয় না। আওয়ামী লীগ সারা জীবন তাদেরকে রাজাকার, আলবদর বলে যে অপমান করার চেষ্টা করেছে, তার সাথে 100 গুণ অপমান এই গুপ্ত দল বলা। এই সম্পর্ক তো আগে ছিল না। তারা একসময় নিজেরা মোলাকাত করতে, কোলাকুলি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো। আপনি বিএনপির একটা বড় নেতা, তার কাছে যদি আরেকটা কর্মী আসতো বা আরেকজন এমপি আসতো, ধরেন মান্নান ভূঁইয়ার কথাই চিন্তা করি, বা ধরেন আব্দুল সালাম তালুকদার, তো তার কাছে যদি আরেকজন এমপি বা মন্ত্রী আসতেন, একটু আসেন স্যার আপনার সাথে একটু কোলাকুলি করি, তার সাথে জামাতের কোনো একটা নেতা যদি আসতেন, তার সাথে কোলাকুলি করতে তার খুব আনন্দ পেতেন, খুব আমোদ পেতেন, এবং কোলাকুলি করার পরেই তাদের একটা অনুভূতি আসতো যে শরীরের ভিতরে একটা জান্নাতি জান্নাতি ভাব চলে আসে, আতর লেগে গেছে। তো এইরকম। আর ওই অন্য কোনো মন্ত্রী এমপির সাথে কোলাকুলি করা মানে টিয়ার চলে আসলো, কাবিখা চলে আসলো, তো এরকম তাদের ভিতরে একটা বোধ হতো আর কি। তো সেই জায়গাটাতে এখন একে অপরকে বলতেছে মুনাফেক। মুনাফিক মানে কি? আবার জানাতে না মুনাফিক না। আপনি মুনাফিক হলো মানে আমরা বাংলাতে যে শব্দগুলো বলি, আরবিতে যে মুনাফিক বলতে যেটা বোঝায়, এটা খুবই খারাপ একটা শব্দ, যেটা আল্লাহর সাথে প্রতারণা করে, বান্দার সাথে প্রতারণা করে, নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে। এই তিনটি জিনিস, অর্থাৎ একজন মুনাফিক ওর নিজের আত্মাকে ফাঁকি দেয়, তারপর সে তার স্ত্রীকে ফাঁকি দেয়, রাজাকে ফাঁকি দেয়, প্রতিপক্ষ বন্ধুকে ফাঁকি দেয়, এবং স্বয়ং তার যে সৃষ্টিকর্তা আল্লাহ তার সঙ্গে সে ফাঁকি দেয়। এই এতগুলো মানে সেই ফাঁকি দেওয়ার যে তার অনুপম যোগ্যতা, এই অনুপম যোগ্যতা যখন একত্র হয়ে যায় তখন সেটাকে আরবিতে বলা হয় মুনাফেক। তো সেই মুনাফেক এখন যারা তাদেরকে বলছে, এ তো এর সাথে যদি অন্য একটা প্রাণীর সাথে, নিকৃষ্ট প্রাণীর সাথে তাদের তুলনা করতে, যে তুমি অমুক প্রাণী, অমুক প্রাণীর জন্ম ইত্যাদি ইত্যাদি, যেটা অসভ্য মানুষ বলে, এর সাথে মুনাফেক গালিটা খুব খারাপ। এই যে রাজনীতির যে এই জিনিসগুলো চলে আসছে কেন? এই জুলাই সনদকে কেন্দ্র করে। এর কারণ হলো এই জুলাই সনদকে নিয়ে যে অভিনয়গুলো হয়েছে, যে নাটকগুলো হয়েছে, এখানে যেদিন ডিক্লারেশন হবে সেই দিন যাদের জন্য ডিক্লারেশন তারা চলে গেল রাগ করে, সেই তারা স্বাক্ষর করলো না, কক্সবাজার চলে গেল। আবার যেদিন ঘোষণা করা হলো সেই দিনও বোধহয় তারা সেখানে ছিল না। তা আবার দেখা গেল যখন সবাই স্বাক্ষর করলো, শেষ মুহূর্তে ওরা ধরে নিয়েছিল, সবাই ধরে নিয়েছিল জামাত বোধহয় স্বাক্ষর করবে না, কিন্তু জামাত গিয়ে সেখানে স্বাক্ষর করলো। মানে এখন যা কিছু হচ্ছে রাজনীতিতে, এটা বলতে গেলে অ্যাজ এ হোল মুনাফিকিটাকে রীতিমতো একটা ইনস্টিটিউশন বানিয়ে ফেলা হয়েছে। এখন আবার যে কথাগুলো শোনা যাচ্ছে, মানে কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কাউকে বিশ্বাস করছে না, জনগণকে সবাই ফাঁকি দিচ্ছে। যেমন যে অভিনয়গুলো হচ্ছে, আমরা কিন্তু এখন এগুলো বিশ্বাস করতে পারছি না।
যেমন বিএনপি 63টা সিট খালি রেখেছে, খুঁজে খুঁজে আপনি দেখেন যে যেখানে জামাতের বড় বড় নেতা আছে সেখানে দেয়নি। আবার ধানমন্ডির মতো জায়গাতে দেখা গেল সেখানে একজন এনসিপি নেতাকে দেওয়া হবে, এজন্য সেখানে মানে ব্যারিস্টার অসীমের মতো লোকে মনোনয়ন দেওয়া হয়নি। আবার ওই যে মিরপুরে এস এ খালেক সাহেবের ছেলে সাজু, মানে তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে মূলত এই দলটার জন্য, কিন্তু সেখানে দেখা গেল তুলি নামক এক ভদ্রমহিলাকে দিয়েছেন কি জন্য, যে তিনি মায়ের ডেকে সেই অনুষ্ঠান করতেন এবং তাকে ছাড়া আরমানের সঙ্গে ব্যারিস্টার আরমানের সঙ্গে কম্পিট করা যাবে না। এখন দেখেই মনে হচ্ছে যে ব্যারিস্টার আরমানকে ওখান থেকে সংসদে আনার জন্য বিএনপির একটা রেড সিগন্যাল আছে যে তাকে আনতেই হবে। মীর কাসিম সাহেবের ছেলেকে যে কোনো মূল্যে আনতে হবে, এজন্য সাজুকে নমিনেশন দেওয়া যাবে না। সাজু নমিনেশন দিলে ভোট হয়ে যাবে এবং সাজু জিতে আসবে। তো সেই তুলনায় যদি তুলিকে দেওয়া হয় তাহলে সে নতুন মানুষ, একেবারে কিছু বুঝেছে না, সে শুধুমাত্র এটি আছে আর মানে ওখানে মনের সুখে দাঁড়িয়ে পাল্লাতে সিল মেরে সংসদে সে আলহামদুলিল্লাহ বলবে এবং সঙ্গে সঙ্গে বিএনপির যারা মনোনয়ন বোর্ডে ছিলেন তাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। এই যে জিনিসগুলো মানুষের মধ্যে আজ আমরা যে স্যাটায়ার করছি বা আমরা যে কথাবার্তা বলছি, অর্থ যে যা কিছু হচ্ছে চোখের সামনে, যা কিছু দেখছি আমরা বিশ্বাসও করছি না, আস্থাও রাখতে পারছি না, এবং যারা মুনাফিক বলছে তাদেরকে বিশ্বাস করতে পারছি না, আর যাদেরকে বলা হচ্ছে তাদেরকে বিশ্বাস করতে পারছি না। এই অভিনয়ের পরে নির্বাচন হবে আপনি মনে করছেন? না, এই অভিনয়ের পরে যদি নির্বাচন হয় এটা তো সবার জন্য এটা দুর্ভাগ্যজনক। একটা জিনিস হলো কি, আমাদের দেশের যারা জনগণ একেবারে এদের মতো এত পলিটিক্যালি সচেতন জনগণ আমি যত দেশে গেছি পাইনি। এত কম লেখাপড়া এবং এত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, কিন্তু তাদের যে পলিটিক্যাল সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটা আমি ইংল্যান্ডে দেখিনি, আমেরিকাতে দেখিনি, এটা ইভেন ইন্ডিয়াতেও দেখিনি। তো এই মানুষগুলো যখনই সুযোগ পাবে কোনো একটা প্রতারক, কোনো একটা দাম্ভিক, কোনো একটা যাকে বলা হয় দুর্নীতিবাজ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি বিশ্বাস করেন যে এমনভাবে সেই শিক্ষাটা জনগণের কাছ থেকে আসবে যেটা এখন যারা খেলছে জনগণকে নিয়ে তারা কল্পনাও করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্বে একটু সময় কম পাবো, তারপরেও ফজলুর রশীদ ফিরোজ একই প্রসঙ্গে আপনি যদি যুক্ত করেন, জুলাই সনদ নিয়ে কি হচ্ছে, নির্বাচন ঠিক সময় হবে কিনা রাজনৈতিক এই বিরোধের জেরে। ধন্যবাদ। এখানে রনি ভাই তো অনেকগুলো কথা বলছেন। বাস্তবে এই অভ্যুত্থানের 15 মাস পরে এসে জুলাই সনদের যেই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে ছিল, জুলাই সনদ হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার হবে, 15 মাস পরে এসে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশন নিজেরাই এই জুলাই সনদকে গুরুত্বহীন করে ফেলেছে মানুষের কাছে। আর যেটা বলছেন যে সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না, যারা এই কথা বলছে তাদেরকে জনগণ সন্দেহের চোখে দেখছে যে তারা আসলে জাতীয় নির্বাচনটা সময় মতো চান কিনা এবং নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র কিনা। এবং তারা ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়েতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দখলদারিত্বের মধ্যে দিয়ে যে ক্ষমতার মধু চক্রের মধ্যে তারা আস্বাদ পেয়েছে, তারা সেইটা নির্বাচন হলে তো বাস্তবে সেই জায়গাটা তাদের থাকবে না। সেই জন্য নির্বাচনটা যত বিলম্বে হয় ততই তাদের জন্য মঙ্গলজনক, সেই জন্য শর্তার উপর। আর সনদের বিষয়ে বলি যে সনদটা আসলে দেখেন, সনদটার মধ্যে এক জায়গায় আসিফ নজরুল সাহেবও আজকে উপদেষ্টা, এখানে আইন উপদেষ্টা বলেছেন যে সনদ যেন শুধুমাত্র সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ। সংবিধানই মনে হয় যেন ফ্যাসিবাদ নিয়ে আসে। সংবিধানের কোথাও লেখা ছিল যে ফ্যাসিবাদ আসতে হবে, বিনা ভোটে নির্বাচন। সংস্কার তো শুধু সংবিধানেই হচ্ছে না, প্রধানত কনসেন্ট্রেশনটা সেখানেই, যে সংবিধানের মধ্যেই নিবদ্ধ আছে। হচ্ছে না মানে কি, দেখেন এই যে সনদ, এই সনদের মধ্যে কি শ্রম সংস্কারের কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে? শিক্ষা নিয়েও নাই। শিক্ষা নিয়ে তো কমিশনই হয়নি, শ্রম সংস্কার কমিশন নাই, নারী সংস্কার নাই, স্বাস্থ্য সংস্কার নাই, গণমাধ্যম নাই, স্থানীয় সরকার নাই। এই 5টা কমিশনের বিষয় তো নাই এই সনদের মধ্যে। এবং ইতিমধ্যেই দেখেন নারী কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু কালকে এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, তারা এই জুলাই সনদ এটাকে প্রত্যাখ্যান করছে নারী সমাজের পক্ষ থেকে। চিন্তা করে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার কমিশন গঠন করলেন নারীদের সংস্কারের জন্য, সেই সংস্কার কমিশনের প্রধানই যখন এই সনদ প্রত্যাখ্যান করে, তাহলে সাধারণ জনগণের মধ্যে এর ক্রিয়া প্রতিক্রিয়া কি, এই সনদ সম্পর্কে তাদের ভাবনা চিন্তা কি, কাজে এটা দিয়ে বোঝা যায় অনুমেয়। এইখানে যেটা একটা আছে যে আমরা সেই জন্যই বলবো যে নির্বাচনটা ছাড়া কোনো উপায় নেই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। এক, অনির্বাচিত সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে সংকট তত বেশি ঘনীভূত হবে এবং সংকট বাড়তে থাকবে। সেই জন্যেই আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বাহাজ শর্ত আরোপ করা, সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন করতে দেব না, এই ধরনের বাহাজ
এটা বাদ দিয়ে নির্বাচনের দিকে, জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করা দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও দ্রুততম সময়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা করে এটা ফেব্রুয়ারি না পারলে সম্ভব হলে জানুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা মান সম্মান নিয়ে তারা তাদের জায়গায় চলে যাওয়াটা। অনেক ধন্যবাদ। আবার বিরতি নিব, বিরতির পর এসে কথা বলতে চাই যে অনৈক্য যেটি আমরা দেখছি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই অনৈক্য সহ কিভাবে আসলে নির্বাচনে যাওয়া যাবে এই বিষয়ে দুজনের মতামত জানতে চাইবো। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্রকরণ। তো রাজনৈতিক অনৈক্য আমরা যেমনটি দেখছি, যেটিকে গোলাম মোল্লা রনি বলছেন যে একটা অভিনয়ের মতোই, সেই জায়গা থেকে আরেকটু জানতে চাই যে নির্বাচনী প্রচার প্রচারণাও কিন্তু চলছে। প্রচারণায় যে নেতারা এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি বক্তব্য দিয়েছেন, পরে আবার সেটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার বিষয়ে। এর আগে জামায়াতের যিনি সেক্রেটারি গোলাম পরোয়ার তিয়াকে দেখেছি নিজের এলাকায় যে আমরা এটা হয়তো প্রথমবারের মতোই দেখলাম, বিশাল হিন্দু সমাবেশ করেছেন। এই রাজনৈতিক অনৈক্য এবং আপনি যেটাকে অভিনয় বলেছেন, সেই সাথে যে প্রচার প্রচারণায় নানা রকম কথাবার্তা, আপনার বিশ্লেষণ জানতে চাই। মানে বিশ্লেষণ হলো যে গোলাম পরোয়ার সাহেব তো এমপি ছিলেন, তারপরে মির্জা ফখরুল সাহেব এমপি ছিলেন। মূলত হয় কি, আমি এমপি ছিলাম, এলাকাতে হয় কি কোনো সামনে যখন জনগণ থাকে আর ফখরুল ভাই জিন্দাবাদ, পরোয়ার ভাই জিন্দাবাদ, এ ধরনের কথাবার্তা হাজার হাজার মানুষ বলে, তখন আসলে মাথা ঠিক থাকে না, মনে হয় কলিজাটা খুলে ভুনা করে ওই পাবলিকরে দিয়ে দেই। তো এরকম একটা ভাব চলে আসে। তো ওখানে ফখরুল সাহেব গেছেন, বয়স্ক মানুষ, তার তো বয়স হয়েছে, এখন বয়স হয়েছেন, এখন তাকে ওইখানে বিহারি ভোট আছে, হিন্দু ভোট আছে ওই সমস্ত এলাকাতে, তো তাদেরকে কনভিন্স করার জন্য তাকে তো অনেক কথা বলতে হবে। তো এখন আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট ছাড়া তো ওখানে তিনি পাশ করতে পারবেন না। তো সেখানে এই বাইরে মানে এটা একটা নির্মম সত্য, তাকে এই আশ্বাস দিতেই হবে। তার এই জায়গাতে যদি মির্জা ফখরুল সাহেব না হয়ে ধরেন একেবারে ডক্টর ইউনূসকে দাঁড়া করানো হইতো, উনি ওখানে গিয়ে বলছেন যে ভাই সাহেব আমি কথা দিচ্ছি সব মামলা আমি আওয়ামী লীগের সব মামলা তুলে নেব, কোনো ভয় পায় না, আমার ঘর খোলা, যদি ইউনূস সাহেবকে ইলেকশন করতে হইতো। তো কাজেই তিনি, এইটা হলো আমাদের দেশের রাজনীতির একটা কালচার, সেইভাবে বলছে। আর দ্বিতীয়ত হলো যে আমরা মানে যে কোনো মানুষকে সমালোচনা করতে, যে কোনো মানুষকে পচাতে, ট্যাগ দিতে আমাদের খুব ভালো লাগে। মির্জা ফখরুল সাহেব একটা দলের প্রধান ব্যক্তি, তাকে যদি একটু পচানো যায়, বিতর্কিত করা যায়, তাকে যদি বেকুব বানানো যায়, এই যে বাঙালি যেটা খেলাধুলা, ফুসফাস খেলাধুলা, এটা আমরা খুব এনজয় করি। এখন মির্জা ফখরুল সাহেব ওখানে বলেছেন, আমরা সবাই বাস্তবতা বুঝতে পারছি, কিন্তু তাকে একটু খোঁচা দিতে হবে, অপদস্থ করতে হবে, তাকে অপমান করতে হবে, হ্যাঁ এটা বাধ্য হয়েছে। কিন্তু যদি স্বাভাবিক হইতো তাহলে সবাই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বা সে বুঝতে পারতো যে এই কারণে বলেছে। কিন্তু ওই যে আমাদের একটা বাঙালির অভ্যাস যে কোনোভাবে আপনি যত ভালো কথা বলেন, উনি যে এত ভালো ভালো কথা বলেছেন ওটা নিয়ে কিন্তু কখনো আমরা কোনো কথাবার্তা বলি না। যখনই সুযোগ পাচ্ছি, সেই উনি আমেরিকাতে গেলেন, ওই সময়টাতে ভারতের কোন পত্রিকার সাথে কিনে সাক্ষাৎকার দিয়েছেন সেটা মানে আসলে আমাদের দেশটা মির্জা ফখরুল সাহেবদের মতো ভদ্রলোকের মতো লোক না। এখন আমাদের দেশের লোক হলো গদাই গণেশ টাইপের লোক হবে, তারপরে গালকাটা কামাল, টুন্ডা বাবু, এরা যখন আসবে কথা বললি ব্লেড মেরে দেবে, কথা বললি চাকু মেরে দেবে, তখন দেখবেন যে এদের সমালোচনা মানুষ করতে কেউ সাহস পাবে না। এই সমাজে এখন যারা ধরুন মপ করতে পারছে, যারা ওই গালি দিতে পারছে 1 2 3 4, হ্যাঁ, যারা টিনের চালায় কাউকে বলতে পারতেছে, তাদেরকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করছে না, নো ওয়ান। কিন্তু যে মির্জা ফখরুল সাহেব একটা নিপাট ভদ্রলোক, আপনি তাকে যে আরও বসে গালাগালি করেন, সে তো এর বাইরে যাইতে পারবে না, এই জন্য তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আবার গোলাম পরোয়ার সাহেব, তাদের হলো যে জামাতের যারা লোকজন আছে এখন অনেক দিন যাবত তারা মানে ক্ষমতার বাইরে, অনেক দিন যাবত রাজনীতিরও বাইরে। তো এখন এই যে আসছে হিন্দু ভোটার পেয়ে এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি, ফলে এখানে যদি মানে গীতা, শ্রী ভগবত গীতা বা অন্য কোনো শ্লোক বা মহাভারতের কোনো উদ্ধৃতি দিয়ে, রামায়ণের কোনো উদ্ধৃতি দিয়ে যদি ভোট পাওয়া যায় তাহলে ক্ষতি কী? তিনি সেই কাজটি করেছেন। এবং এর বারে তো দেখা গেল যে আমাদের দেখেন না ওই যে ধর্মমন্ত্রী, সে তো গিয়ে কি একটা পূজা মণ্ডপে গিয়ে, হ্যাঁ ধর্ম উপদেষ্টা, সে পূজা মণ্ডপে গিয়ে সে কি ঠিক করলো, ওখানে আলতি দেখলো, সব কিছু দেখলো, কিন্তু হুজুরে খুব রাগ হয়ে গেছে। তা কিন্তু কেউ একবারই করলো না যে সে তো ধর্মমন্ত্রী, ধর্ম তো সব ধর্মের মন্ত্রী, সে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মন্ত্রী, কিন্তু সেই হিসাবে সে সেখানে গেছে। কিন্তু আমাদের যে কালচারটা হলো যে আমাদের এখানে সমালোচনা করতে আমাদের খুব ভালো লাগে, নেতিবাচক কথা খুব ভালো লাগে, আর যে কোনো সম্মানিত মানুষকে হেয় করতে আমাদের অসাধারণ একটা লাগে। এবং আমাদের দেখবেন যে অনেক বুড়া বুড়া মানুষ, সম্মানিত মানুষ, কোনো কারণে রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছে,
তো মানুষ করবে কি, তারা হাত ধরে তোলার পরিবর্তে ওই যে সে যে চিঠি হয়ে পড়ে গেছে এটাকে খুব এনজয় করে, তার বয়সে বুড়া বুড়া মানুষ হাসা শুরু করবে এবং তারা বলবে যে বেটা একটু ঠিক মতো চলতে পারো না, এই বুড়া বয়সে এইভাবে কেউ পড়ে মানুষে। কিন্তু ভদ্রলোক যে কীভাবে পড়ে গেলেন এটা কিন্তু এই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় না। জি, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক অনৈক্যের কথা বলছিলাম, জনাব বজলুর রশিদ ফিরোজ আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক যে এখন যে পরিস্থিতি, যে অনৈক্য, যে অবিশ্বাস, যেটি রনি ভাইও বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই অনৈক্য অবিশ্বাস নিয়ে নির্বাচন কিভাবে হবে আসলে, নির্বাচনের দিকে আমরা কিভাবে এগোবো, বাংলাদেশ কিভাবে যাবে, যেটি সমাধান আপনি বলছেন একমাত্র নির্বাচন। ধন্যবাদ। আমি একটু আগের বিষয়টা ক্লিয়ার করি যে সনদের বিষয়টা 84টি সুপারিশ নিয়ে সনদ তৈরি হয়েছে, তার মধ্যে 48টা সংবিধান সম্পর্কিত, সংস্কার সম্পর্কিত। এই 48টাই গণভোটে দিতে যাচ্ছে, আর 61টি সুপারিশ আছে যার মধ্যে কোনো না কোনো দল নোট অফ ডিসেন্ট দেওয়া আছে 84টির মধ্যে। কাজেই এই যে যেটা সনদ নিয়ে সবচেয়ে বেশি এই যে বাস্তবায়নের সুপারিশ যেটা করেছে ঐক্যমত্য কমিশন, সেটার মধ্যেই গোলমাল আছে যে নোট অফ ডিসেন্টগুলো সেখানে উল্লেখ থাকবে না গণভোটের মধ্যে বা বাস্তবায়ন আদেশের মধ্যে। এটাই একটা মানে যেটা প্রতারণার কথা বলছে যে আমাদের সাথে, আমি ছিলাম তো ঐক্যমত্য কমিশনে, সেখানে স্পষ্ট বলা হয়েছিল নোট অফ ডিসেন্টগুলো দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে দেবে, জনগণ ম্যান্ডেট দিলে তারা তাদের নোট অফ ডিসেন্ট মতো বাস্তবায়ন করবে, সেই জায়গাটা সেখানে রাখছে না অপশনটা। এক। 2 নম্বর কথা বলছে অনৈক্য আমি বলতেছি যে অনৈক্য সেটা নাই প্রধানত, কারণ নির্বাচন যথাসময় হওয়াটাই বাঞ্ছনীয়, না হলে সেটা নির্বাচনের বাইরে আরেকটা গণ অভ্যুত্থান অথবা সামরিক কুদেতা। তার মানে আরেকটা গণ অভ্যুত্থানও সম্ভব না, আর সামরিক কুদেতাও এটা জনগণের কাঙ্ক্ষিত না। তো সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আর যেটা বলছেন যে একটা বিরাট অংশ আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদের 14 দলীয় শরিক যারা আছে এবং জাতীয় পার্টি তারা করতে পারবে কি পারবে না এখনো পর্যন্ত ডিসাইডেড না। তাহলে সেই ক্ষেত্রে একটা বিরাট অংশের ভোটার তারা কিন্তু বাইরে থাকবে। তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে, রনি ভাই যেটা বললেন যে 24 সালের নির্বাচনে 5% 6% ভোটারও উপস্থিত হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হলে সেখানে ভোটাররা উপস্থিত হবে না, ভোটের পার্সেন্টেজটা খুবই কম হবে। সেই জন্য এই যে বাইরে যেটা বাকযুদ্ধ যেটা চলছে, এগুলো আমার কাছে মনে হয় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এইটা দেখানোর জন্য জনগণের সামনে তারা এই বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। কাজে অনেকের এখানে তেমন কোনো বিষয় নাই, নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই সবাই গ্রহণ করছে এবং সবাই প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, অন্যান্য দলগুলোও করেছে। কাজে নির্বাচনের প্রস্তুতি তারা যার যার মতো নিচ্ছে, আর বাইরে মাঠে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহাওয়া তৈরি করার জন্য এই ধরনের মক ট্রায়ালের মতো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে আসলে অস্থিতিশীল তার নিয়ে যায়, অস্থিতিশীলতার দিকে, কিন্তু ক্ষতি হয় জনসাধারণের। জুলাই বিপ্লব বলি, তার আগে 13-14 সালের যে অবরোধ, ওই সময়ে যে জ্বালাও পোড়াওটা ছিল এবং এখন যেরকম জ্বালাও পোড়াও চলছে, সব মিলিয়ে কিন্তু ক্ষতি সাধারণ মানুষেরই হয়। তো একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষ প্রত্যাশা করে। যে ধরনের রাজনৈতিক অনৈক্যের কথা বলা হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, সেটির বিষয়ে দুজন অতিথি বলেছেন যে এই অনৈক্য আসলে নির্বাচনের জন্যই এই ধরনের অনৈক্য দেখা যাচ্ছে। সেটি যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সামনে নির্বাচন জমজমাট করার জন্যই রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে। আমাদের প্রত্যাশা থাকবে দেশের মানুষের যেই কষ্ট দুঃখ রয়েছে সেইগুলো ঘুচে যাক, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সেরকম একটি পরিবেশ হোক। আজকের আয়োজন এখানে শেষ করবো। আগামীকাল অন্য কোনো বিষয়ে আবার কথা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই।